দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, তোমাদের ষান্মাসিক পরীক্ষা চলছে এবং 11 তারিখের পরীক্ষা হচ্ছে অঙ্ক পরীক্ষা। অঙ্ক নিয়ে অনেক ছাত্রছাত্রী তোমাদের অনেক অসুবিধা আছে। অসুবিধা এই জন্যে যে অনেকের কাছেই তোমাদের গত বছরের প্রশ্ন নেই, গত বছরের হাফ ইয়ারলির প্রশ্ন নেই এবং অনেকের সেটা সমাধানও করনি। তো সেই জন্য আমি তোমাদের গত বছরের হাফ ইয়ারলির প্রশ্নটা এমসিকিউ পোর্শনটা আমি সমাধান করে দিচ্ছি। তোমরা এই ভিডিওতে এই প্রশ্নের এমসিকিউ প্রশ্নের সমাধান পেয়ে যাবে। সঙ্গে আমি সেটা অঙ্ক করে আমি দেখিয়ে দিচ্ছি এবং সঙ্গে যে সূত্র ব্যবহার করা হয়েছে সেই সূত্রটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা সবটাই খাতার মধ্যে লিখবে, ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের গত বছরের প্রশ্নের এমসিকিউ পোর্শন পুরোপুরি সমাধান তোমরা পেয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই যে এমসিকিউ পোর্শন যেটা সমাধান করে দিচ্ছি সেটা কতটা জরুরি। এমসিকিউ পোর্শনে গত বছর যে প্রশ্নগুলো এসছে সেটা একটা ধরন, সেটার মধ্যে কিছু যে প্রশ্ন রিপিট হতে পারে, নাও হতে পারে, কিন্তু তোমরা ধরনটা পেয়ে যাবে যে প্রশ্নগুলো কিভাবে আসে, সেই প্যাটার্নটা বুঝে নেবে এবং প্রত্যেকটা অঙ্কের সঙ্গে যে ধারণাটা সেটার সঙ্গে থাকবে, সেটার উপর ভিত্তি করে এই বছর অনেক ধরনের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। 2024-25 প্রথম প্রশ্ন। তোমরা সরাসরি ভিডিওতে প্রশ্নটা লেখা আছে আমার, সেটা তুলে নেবে, উত্তরটাও লেখা আছে তুলে নেবে। তাছাড়াও আমি ভিডিওটার শেষে আমি গত বছরের প্রশ্নপত্র পুরোটাই আমি তোমাদের দিয়ে দেব, তোমরা সেটা মিলিয়ে নেবে। আমার হাতের লেখা বুঝতে যদি অসুবিধা হয় তোমরা প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে নিতে পারবে। তো প্রথম প্রশ্ন, যদি পি সমানুপাতিক কিউ হয় এবং পি ইকুয়াল টু 6 হয়, তাহলে পি ইকুয়াল টু 6 হলে কিউ ইকুয়াল টু 30, এটা দেওয়া আছে। এখন পি ইকুয়াল টু 2 হলে কিউ এর মান নির্ণয় করো। 4টা অপশন দেওয়া আছে, এখন থেকে এই ধরনের প্রশ্নই থাকে। 4টা অপশন দেওয়া আছে, এ বি সি ডি। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের এই যে বলেছিলাম যে একটা সূত্র, যে ফর্মুলা যেটা থাকবে অঙ্ক করার জন্য, যে ফর্মুলাটা লাগবে সেই ফর্মুলা এবং তার সঙ্গে যে ফর্মুলা যেটা হয়তো প্রশ্নে আসেনি, অন্য প্রশ্নে আসতে পারে, একই ধরনের ফর্মুলা দুটোই আমি দিয়ে দেবো, তোমরা খাতার মধ্যে লিখে নেবে। যদি এক সমানুপাতিক ওয়াই হয়, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন ওয়াই হয়, তবে x1/y1 ইকুয়াল টু x2/y2। আর যদি এক্স পরোক্ষ সমানুপাতিক ওয়াই হয়, মানে এক্স সমানুপাতিক 1/y, এটাকে বলে পরোক্ষ সমানুপাতিক, তাহলে হবে x1/y1 ইকুয়াল টু x2/y2। তো আমাদের এখানে প্রত্যক্ষ সমানুপাতিক। তো তাহলে পি সমানুপাতিক কিউ, এর মধ্যে দেখো পি এর একটা মান দেওয়া আছে এবং কিউ এর একটা মান দেওয়া, সেই মানের জন্য কিউ এর মান দেওয়া আছে। তো সেটা আমাদের পি আর কিউর প্রথম মান। আর পি যদি 2 হয়, মানে পি আর দ্বিতীয় মানটা, তাহলে কিউ এর মান কত হবে। তো আমরা জানি পি সমানুপাতিক কিউ, আমাদের সূত্র মতে যে এক সমানুপাতিক যদি ওয়াই হয় তাহলে হচ্ছে x1/y1 ইকুয়াল টু x2/y2। তো অনুরূপভাবে আমরা যদি সূত্রটাকে, তাহলে আমরা লিখতে পারি পি সমানুপাতিক কিউ মানে p1/q1 ইকুয়াল টু p2/q2। তো এখানে P1 কোন মানটাকে ধরবো, প্রথম পি এর মান যেটা আছে সেটা হচ্ছে P1, আলাদা করে লেখার দরকার নেই, তোমরা সরাসরি এখান থেকে প্রশ্ন থেকে বসিয়ে দিতে পারবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আলাদা করে লিখতে পারো। P1 হচ্ছে 6 আর Q1 হচ্ছে, এই যে Q1 এটা হচ্ছে 30, কিউ ইকুয়াল টু 30, যেটা পি এর 6-এর জন্য কিউ এর মান 30, এটা হচ্ছে P1, এটা Q1, P1/Q1 6/30। আর P2 কত, পি এর দ্বিতীয় মানটা হচ্ছে P2 আর কিউ এর দ্বিতীয় মানটা দেওয়া নেই, যে সেটা আমাদের বের করতে হবে। তো P2-র জায়গায় বসালাম 2 আর Q2-র জায়গায় কিউ থাকবে, কারণ আমাদের বের করতে হবে কিউ। তাহলে P1/Q1 P2 ইকুয়াল টু P2/Q2, মানে 6/30 ইকুয়াল টু 2/Q। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করি, মানে 6-এর সঙ্গে কিউ আর 30-এর সঙ্গে 2, 6Q ইকুয়াল টু 30 ইন্টু 2 মানে 60। তাহলে কিউ এর মান কত হচ্ছে, কিউ ইকুয়াল টু 60/6 মানে 10, মানে কিউ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে অপশনটা কত হচ্ছে, এই দেখো সি, অপশন সি, সেটাতে আমি টিক মার্ক করলাম। তারপর এরপরের প্রশ্ন নাম্বার 2, একটি মৌলিক সংখ্যার মোট উৎপাদকের সংখ্যা কত। তো এখন হয়তো অনেকেই জানো, কিন্তু সকলে তোমরা জানো না, যে সেই জন্য আমি সেটা লিখে দিচ্ছি যে মৌলিক সংখ্যা কাকে বলে। যদি আমাদের মৌলিক সংখ্যার ধারণাটা আমাদের সঠিক থাকে, তাহলে আমরা মৌলিক সংখ্যার উপর যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবো। সংখ্যাটা এখানে দেওয়া আছে, যে সকল সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক নেই তাদের মৌলিক সংখ্যা বলে। মানে কী কী উৎপাদক থাকবে, 1 থাকতে পারে আর সেই সংখ্যাটা থাকতে পারে। যেমন 2কে আমরা কী লিখতে পারি, 2 ইন্টু 1, মানে এটা দুটি উৎপাদক, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 1, 3, কাজেই 2 হচ্ছে মৌলিক সংখ্যা।
থ্রি একটা মৌলিক সংখ্যা, কারণ থ্রিকে লেখা যায়, শুধুমাত্র লেখা যায় যে 3 × 1, অর্থাৎ 3 এবং 1 ছাড়া সেটা 3 এর আর কোনো উৎপাদক নেই। তাহলে দেখা যাচ্ছে কি একটা মৌলিক সংখ্যার সর্বোচ্চ উৎপাদক কি বা নির্দিষ্ট উৎপাদকের সংখ্যা হচ্ছে 2। কোন দুটো হচ্ছে উৎপাদক? 1 হচ্ছে একটা উৎপাদক যেটা সব মৌলিক সংখ্যা থাকবে, আর সঙ্গে হচ্ছে সেই সংখ্যা। তাহলে সূত্রটা এই সংখ্যাটা হচ্ছে যে সকল সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক নেই তাদের মৌলিক সংখ্যা বলে। তার মানে কি হচ্ছে, অতএব একটি মৌলিক সংখ্যার মোট উৎপাদকের সংখ্যা কত? 2। তো কত দেখো অপশন কত? সি আছে, অপশন সি কত দেওয়া আছে? 2। আমরা টিকমার্ক করলাম সিতে। পরের পেজ, কোয়েশ্চেন নাম্বার 3। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবারও আসতে পারে বা এই ধরনের প্রশ্ন আসবে। আমি আবার বলছি যে সব প্রশ্ন যে এর মধ্যে যে প্রশ্ন রিপিট করবে সেরকম কোনো ব্যাপার নেই, সেটা কেউ বলতে পারে না। কিন্তু কিছু কিছু প্রশ্ন রিপিট করতে পারে, আবার সেই রকম ধারণার অঙ্ক, সেই প্যাটার্নের অঙ্ক আসতে পারে বা আসবে। পি কিউ এর ঘনমূল হয়, তবে কিউ এর মান কত হবে? 4টা অপশন দেওয়া আছে। পি কার ঘনমূল? কিউ এর ঘনমূল। ঘনমূল মানে কি? কিউব রুট। তাহলে কিউব রুট কিউ ইকুয়াল টু পি। পি কার ঘনমূল? কিউ এর ঘনমূল। তাহলে আমরা লিখবো কিউব রুট কিউ ইকুয়াল টু পি। তো কিউব রুট মানে কিউ, কিউ এর পাওয়ার কত হবে? √ উঠে গেলে 1/3। তো তার মানে কিউ টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু পি। এখন আমরা কার মান বের করব? আমরা বের করব কিউ এর মান, বের করতে হবে কিউ এর মান। তাহলে কিউর পাওয়ার 1/3 ইকুয়াল টু পি, আমাদের 1/3টা সরে যেতে হবে, আসতে হবে 1। তো আমরা কত দিয়ে গুণ করলে 1 আসবে? 3 দিয়ে গুণ করলে 1 আসবে, কারণ এখানে হরের মধ্যে আছে 3। তো আমরা বোথ সাইডে দুটো দিকে আমরা কিউব নিলাম, নিলে 1/3 ক্যান্সেল হয়ে যাবে, হয়ে থাকবে কিউ। কিউ টু দি পাওয়ার 1 মানে কিউ, আর পি এর কিউব হচ্ছে পি কিউব। তার মানে কিউ ইকুয়াল টু কত হচ্ছে? পি কিউব। তাহলে আমরা উত্তর দেখো কত? সি হচ্ছে পি কিউব। ক্লিয়ার? প্রত্যেকটা প্রশ্নের শেষে আমি ক্যামেরাটা রাখবো 8 মিনিটের মতো। আর তাছাড়াও তোমরা ভিডিওটাকে রিওয়াইন্ড করে তোমরা পেছনে নিয়ে পজ করে খুব ভালোভাবে লিখে নিতে পারবে। আচ্ছা, তাহলে নেক্সট কোয়েশ্চন, কিউব রুট 2 আর কিউব রুট 4√3 এর গুণফল কী হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অঙ্কটা একটু কঠিনও আছে। 4টা অপশন দেওয়া আছে। কী কী দেওয়া আছে? কিউব রুট 2 আর 4√3। তো কিউব রুট 2 ইন্টু 4√3। কিউব রুট 2 মানে কি? মানে হচ্ছে 2 এর ঘাত 1/3, √ উঠে যাবে, ঘাত হবে 1/3। আর 4√3 মানে কি? 3 এর ঘাত কত? 1/4। এখন কথা হচ্ছে ঘাত আমাদের একটা হচ্ছে 1/3, একটা হচ্ছে 1/4, তাহলে তো গুণ হবে না। আমাদের ভূমিটাও আলাদা, বেসটাও আলাদা, 2 আর 3, তার মানে ঘাতও যোগ করা যাবে না। তাহলে কী করতে হবে? আমরা নেব যে দুটো ঘাত আছে তাদের হর কত? 3 আর 4, মানে লসাগু কত? 12। তো আমরা 1/3কে আমরা হর করব, হর বানিয়ে নেব 12। তো যদি আমরা হরটাকে 12 করি, তার মানে আমরা 3কে 4 দিয়ে গুণ করতে হবে, আর 1কেও 4 দিয়ে গুণ করতে হবে, মানে 1/3 বদলে আমরা লিখবো 4/12। এখন মুখে মুখে ক্যান্সেল করে দেখো, 4 দিয়ে 12কে যদি আমরা ক্যান্সেল করি 1/3 হয়, মূল মানটা একই থাকবে। তারপর 1/4, 4কে কত দিয়ে গুণ করলে 12 হবে? 3 দিয়ে গুণ করলে 12 হবে। তোমরা মনে মনে সবটাই মনে মনে করবে। 4 × 3 12, আর 1 × 3 কত? 3। এখন দুটোরই ঘাতের মধ্যে আমরা, ঘাতটা হচ্ছে ভগ্নাংশ, এই ভগ্নাংশের হরের মধ্যে আছে 12। তার মানে আমরা কীভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু এটা হোল টু দি পাওয়ার 1/12। ভেতরে থাকবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3, আর বাইরে থাকবে 1/12, কারণ 1/12 দুটোর মধ্যেই আছে, দুটো ঘাতের মধ্যেই আছে। এখন দেখো তো আমাদের যদি 1/12 2 টু দি পাওয়ার 4 এর ঘাত হবে, 3 টু দি পাওয়ার 3 এর ঘাত হবে 1/12, তাহলে 4 দিয়ে যখন 12কে ক্যান্সেল করবো তখন কত হবে? 1/3, যেটা হচ্ছে 1/3। এখানেও তেমনি 3-র সঙ্গে 1/12 ইন্টু হবে, তার মানে কত হচ্ছে? 3/12। তো এখানে দেখা আছে 3/12। ঠিক আছে? তাহলে আমরা এরকম যদি আমাদের দুটো সূচকের গুণ থাকে, তাহলে আমরা যে ঘাতটা দুটোর মধ্যেই আছে সেই ঘাতটাকে বাইরে লিখতে পারি। এখানে দুটোর মধ্যেই কোনটা আছে? কোন ঘাতটা আছে? 1/12 আছে, তো 1/12 আমরা বাইরে লিখলাম। এখন 2 টু দি পাওয়ার 4 মানে কি? 16, আর 3 টু দি পাওয়ার 3 মানে কি? 27, হোল টু দি পাওয়ার কত? 1/12। তো 16 × 27 কত? 432, হোল টু দি পাওয়ার 1/12। তাহলে আনসার কী হচ্ছে? আনসার হচ্ছে, আচ্ছা, 432 টু দি পাওয়ার 1/12। এটাকে আমরা √ দিয়ে কী লেখা যায়? যে 1 যেটা থাকবে সেটা এই জায়গাটায় বসবে, 2 থাকলে আমরা বলি স্কোয়ার রুট, আর বাকি যেটা যে নামে আছে সংখ্যাটার নাম দিয়ে বলি। 12 আছে, তার মানে এটাকে আমরা বলবো 12th রুট। 12th রুট
432। কেন আমরা এভাবে লিখলাম? কারণ আমাদের অ্যান্সারটা সেইভাবেই দেওয়া আছে। এই দেখো 12 রুট 432। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত? অপশন নাম্বার বি, 12 রুট 432। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং বেশ কঠিনও আছে। ভালো করে তোমরা সেটা বোঝার চেষ্টা করবে। এই আমি ক্যামেরাটা রাখলাম, তোমরা পজ করে লিখে নিতে পারবে। 432 টু দি পাওয়ার 1/12, তার মানে হচ্ছে 12 রুট 432। তাহলে অপশন এখানে কত হচ্ছে? অপশন হচ্ছে এখানে বি। নেক্সট কোয়েশ্চন, দুইটি সংখ্যার গসাগু 20 এবং তাহাদের অনুপাত 3:4 হলে তাদের যোগফল কত হবে? দুটো সংখ্যার গসাগু কত? 20, আর তাদের অনুপাত 3:4। এখন তাদের সংখ্যা দুটোর যোগফল কত হবে? এখন কথা হচ্ছে আমাদের বের করতে হবে সংখ্যা দুটো কত। তো সংখ্যা দুটোর অনুপাত কত দেওয়া আছে? 3:4। তাহলে আমরা ধরবো সংখ্যা দুটো 3x আর 4x। এখন গোসাগু কাকে বলে? দুটো সংখ্যার মধ্যে যেটা যে উৎপাদকটা দুটোর মধ্যেই আছে সেটাকে বলে গোসাগু। তাহলে দুটোর মধ্যে কোনটা আছে? এক্স আছে, তাহলে গোসাগু কত? এক্স। সেই গোসাগুটা কত দেওয়া আছে? 20, তার মানে কত? এক্স ইকাল টু 20। এখন আমরা সংখ্যা দুটো বের করে নিই। সংখ্যা দুটো কত? 3x আর 4x, মানে 4 × 20 হচ্ছে 80, আর 3 × 20 মানে কত হচ্ছে? 60। এবং তাহলে যোগফল কত? 80 + 60 মানে কত হচ্ছে? 140। ক্লিয়ার? অপশন কোথায়? এই দেখো 140, অপশন নাম্বার ডি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। সংখ্যা দুটো হচ্ছে 3x আর 4x। কেন? সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে 3:4। এখন এক্স দুটোর মধ্যেই আছে, কাজের গোসাগু কত হবে? এক্স। আবার প্রশ্নের মধ্যে দেওয়া আছে গোসাগু হচ্ছে 20, তার মানে কত? এক্স ইকুয়াল টু কত? 20। এখন এক্স ইকুয়াল টু যখন 20 আমরা পেয়ে গেলাম, তখন আমাদের সংখ্যা দুটো কত হবে? 4x আর 3x বা 3x আর 4x। তাই আমি প্রথমে 4x এর মানটা বের করেছি, 4 × 20। তোমরা 3xও বের করতে পারো। 4 × 20 = 80, আর 3x কত? 3 × 20 = 60। তাহলে সংখ্যা দুটো হচ্ছে 80 আর 60, দুটো প্লাস করলে কত হবে? 140। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 7। নিচের উৎপাদক বৃক্ষটির খালি বাক্স পূরণ করো। এখানে বৃক্ষটা দেওয়া আছে, এটাকে মূল থেকে শাখা প্রশাখা যাচ্ছে। কয়েকটা বাক্স, বৃক্ষের মধ্যে কয়েকটা খালি বাক্সের মধ্যে মান দেওয়া নেই। তো এই যে আমাদের উৎপাদক বৃক্ষ, সেটার নিয়ম হচ্ছে আমাদের শেষের যে দুটো উৎপাদক থাকবে সেটা কোত্থেকে আসবে? এর আগের মানটা থেকে আসবে, আগের যে মূলটা আছে সেটা থেকে আসবে। তো এখানে আমাদের 13 দেওয়া আছে, কিন্তু সঙ্গে এখানে কিছু দেওয়া নেই এবং এই বক্সটা খালি আছে। এখন এটার সঙ্গে তোমাদের মিলিয়ে দেখতে হবে। যেমন দেখো 20, 13 এর সঙ্গে কোনো এখানে দিয়েছে প্রথমটা 20 আর 25। 13 এর সঙ্গে কোনো সংখ্যা দিলে পরে গুণ করলে 20 হয় না, কাজে আমাদের এই অপশনটা আসবে না। 91 আসতে পারে, কারণ 30 × 7 কত? 91। তো এখানে আমরা লিখব 7। আচ্ছা, এখানে হলো 91 এর সঙ্গে 5 যদি আমরা ইন্টু করি তাহলে কত হবে? এটা অনেকটা বড় হয়ে যাবে। তো 91 এর সঙ্গে 5 দিয়ে ইন্টু করলে কত হবে? 455। তাহলে 91 এবং 96 হচ্ছে না, হচ্ছে 91, 91 × 5 মানে কত? 455। 91 × 5 মানে 455। তাহলে আমার উত্তর কত হচ্ছে? 91, 455। তাহলে আমরা এখানে লিখব, প্রথম হচ্ছে এখানে তিনটা মান দেওয়া আছে, 91 আর 455। এখানে প্রশ্নটা যদি ভুল আছে, এখানে সম্ভবত এখানে 7 ছিল। আমি মেইন প্রশ্নটা দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি ওঠানোর সময় ভুল করেছি, এই মানটা আমি বসাইনি, এখানে হবে 7। তো এখানে 7 যখন দেওয়া আছে তাহলে তার কোনো সমস্যা নেই। 30 × 7 এখানে কত হচ্ছে? 91। আর এখানে 91 × 5 কত? 455। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? এখানে আসবে, আমি বক্সে বসাচ্ছি না, বক্সের বাইরে দিচ্ছি 91। 30 × 7 91, আর 91 × 5 455। তো আমাদের অপশন কত হচ্ছে? ডি, 91, 455।